প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি আইসিটি স্যার শাহাবুদ্দিন তোমাদের জন্য আইসিটি বিষয়ের উপর ভিত্তি করে একটা কোর্স রেডি করতেছি। তো প্রথম অধ্যায় থেকে শুরু করে সকল অধ্যায় একদম আমি তোমাদের হাতের মুঠোয় এনে দেবো। তো আমার বিশ্বাস, যদি তোমরা মনোযোগ সহকারে এই কোর্সটি করে থাকো তাহলে আইসিটিতে কোনো সমস্যা থাকবে না। ওকে, তাহলে প্রথম অধ্যায় থেকে আমরা শুরু করি। আমি তোমাদের এই অধ্যায়টা পড়ানোর আগে আমি কিছু কথা বলি। সেটি হচ্ছে, তোমাদের আইসিটি পরীক্ষায় অর্থাৎ আইসিটি উপর যে প্রশ্ন সাজানো হবে প্রত্যেকটা অধ্যায় হতে প্রশ্ন আসবে। তা আমরা প্রত্যেকে চেষ্টা করব প্রথমে অঙ্কগুলো দেওয়ার জন্য। যেমন তৃতীয় অধ্যায়, চতুর্থ, পঞ্চম অর্থাৎ এই অধ্যায়গুলো হতে যে প্রশ্নগুলো আসবে সেইগুলো আমরা প্রথমে উত্তর করার চেষ্টা করব। তোমাদের 8টি সৃজনশীল থাকবে, 8টির মধ্যে 5টি দিতে হবে। তো আমরা সবসময় চেষ্টা করবো যেন 5টা অঙ্ক দিতে পারি। যদি কোনো কারণে কোনো একটা অঙ্ক পারতেছি না, ধরো প্রোগ্রাম পারতেছি না অথবা এইচটিএমএল পারতেছি না, তখন বিপদের সঙ্গী হিসাবে এই প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় তোমাদের কাজে লাগবে। আরেকটি কথা হচ্ছে, প্রথম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায় হতে বহু নির্বাচনী প্রশ্ন কিন্তু আসবে। আর বহু নির্বাচনী প্রশ্নে কিন্তু কোনো অপশন নাই, দিতেই হবে। তো সবকিছু বিবেচনা করে দেখলাম যে প্রথম অধ্যায় কিন্তু কম গুরুত্বপূর্ণ না, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, যেহেতু এখান থেকে বহু নির্বাচনী প্রশ্ন আসতেছে, আবার তোমার বিপদের সঙ্গী হিসাবে কাজে লাগতেছে। তো মনোযোগ সহকারে এখন তোমরা এই সব কয়টা টপিকস শুনবে। মানে আমি এখন এই বিশ্বগ্রাম থেকে শুরু করে ন্যানো টেকনোলজি পর্যন্ত এখানে যে কয়টা টপিকস লিখছি প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। তো এই কয়টা আমি একটা আলোচনা করে দিব। আমার বিশ্বাস এই আলোচনাটা শোনার পরে এই অধ্যায়ের কিছু সৃজনশীলের উদ্দীপক আমি পড়বো। আমি উত্তর বলবো না, তুমি গাইডও পড়বে না। আমার এই টপিকস গুলো শোনার পর ওই সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর তুমি নিজেই বুঝে যাবে আসলে কি হবে উত্তর। ঠিক আছে? তো যাই হোক, যেটি বলতেছিলাম যে প্রত্যেকটা অধ্যায় সমান গুরুত্বপূর্ণ, যেহেতু সব অধ্যায় থেকে প্রশ্ন আসবে, এই জন্য সবাই গুরুত্বপূর্ণ। আর বহু নির্বাচনী ক্ষেত্রে তো কোনো অপশন নাই, দিতেই হবে। আর যেটি বলছিলাম যে এটা কিন্তু তোমাদের বিপদের সঙ্গী হিসেবে কাজ করবে। আমরা তো কেউ সাদা কাদা জমা দিব না। কোনো একটা কারণে যদি তুমি একটা অঙ্ক না পারো, মানে এইচটিএমএল, সংখ্যা পদ্ধতি অথবা গেট অথবা প্রোগ্রাম, কোনো একটা কিছু যদি না পারো, তখন কিন্তু এই প্রথম অধ্যায় তোমাদেরকে সাপোর্ট দিবে। তাই প্রত্যেকটা টপিকস ধরে ধরে তোমাদেরকে একটু বুঝাই দিচ্ছি, একটু আলোচনা করে দিলেই একটু এখান থেকে যে প্রশ্নগুলো আসবে সেটা তুমি লিখতে পারবা। তবে আমরা সবসময় সাজেস্ট করবো তোমাদের অঙ্কগুলো আগে দেওয়ার জন্য। যদি কোনো কারণে অঙ্ক না পারো তখন এখানে আসবে। আচ্ছা, প্রথমে আমরা দেখতে পাচ্ছি বিশ্বগ্রাম 2024 সালে এই বিশ্বগ্রাম হতে প্রশ্ন আসবে না, 25 সালে আসবে। তারপর আমি একটু বিশ্বগ্রামটা আলোচনা করে দিই, কারণ এটা আমাদের অবশ্যই জানা উচিত। বিশ্বগ্রাম হচ্ছে বৈশ্বিক যোগাযোগের সমৃদ্ধি স্থান, অর্থাৎ পুরো পৃথিবীটাকে ধরো একটা গ্রামের সাথে তুলনা করা হয়েছে। কিভাবে? আচ্ছা, তোমরা গ্রাম বলতে কি বোঝো? কয়েকটা বাড়ি বা মহল্লা মিলে একটা গ্রাম হয় না, পাড়া? আচ্ছা, তোমরা ওয়ার্ড বলতে কি বোঝো? কয়েকটা গ্রাম মিলে একটা ওয়ার্ড হয়। তোমরা ইউনিয়ন বলতে কি বোঝো? কয়েকটা ওয়ার্ড মিলে একটা ইউনিয়ন হয়। তোমরা থানা উপজেলা বলতে কি বোঝো? কয়েকটা ইউনিয়ন মিলে একটা থানা উপজেলা হয়। তোমরা জেলা বলতে কি বোঝো? কয়েকটা আহ উপজেলা বা থানা মিলে একটা জেলা হয়। তোমরা বিভাগ বলতে কি বোঝো? কয়েকটা জেলা মিলে একটা বিভাগ হয়। দেশ বলতে কি বোঝো? কয়েকটা বিভাগ মিলে একটা দেশ হয়। উপমহাদেশ বলতে কি বোঝো? বা মহাদেশ বলতে কি বোঝো? কয়েকটা দেশ মিলে একটা মহাদেশ হয়। আচ্ছা, এবার বিশ্ব বলতে কি বোঝো? কয়েকটা মহাদেশ মিলে একটা বিশ্ব হয়। তো সর্বশেষ হচ্ছে গ্রাম, আর সবচেয়ে উপরে কি? বিশ্ব। তো এই দুইটাকে এক করে নামকরণ করা হয়েছে কি? বিশ্বগ্রাম। এই বিশ্বগ্রামের আবিষ্কারক হচ্ছে মার্শাল ম্যাকলুহান। উনি 1962 সালে এই বিশ্বগ্রাম শব্দটি আবিষ্কার করেন। কত সালে? 1962। এগুলো মাথায় রেখে আবিষ্কারককে আবার বলছি মার্শাল ম্যাকলুহান। এখান থেকে কিন্তু তোমার বহু নির্বাচনী প্রশ্ন আসবে। তো মার্শাল ম্যাকলুহান তিনি বিশ্বগ্রাম আবিষ্কার করে, ওই যে বললাম পুরো বিশ্বটাকে তিনি একটা গ্রামের সাথে তুলনা করেছে। তোমরা দেখবা এই মানচিত্রে কি কোথাও মানে বিশ্বগ্রাম নামে কোনো কিছু গ্রাম আছে, কোনো দেশের নাম আছে? না। তাহলে এটা আবার কি? ওই যে গ্রামের মানুষ হচ্ছে মুহূর্তের মধ্যে যে কোনো সময় যে কোনো প্রয়োজনে যে কারোর সাথে তাৎক্ষণিক দেখা করতে পারে, কথা বলতে পারে, কোনো কিছু আদান প্রদান করতে পারে। তো পুরো পৃথিবীটা বর্তমানে এই তথ্য প্রযুক্তির যুগে পুরো পৃথিবীটা একটা গ্রামের সমতুল্য হয়ে গেছে। অর্থাৎ তুমি এখন চাইলে যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে পৃথিবীর যে কোনো প্রান্তে তুমি যোগাযোগ করতে পারবে। অর্থাৎ এখন আর বিশ্ব নাই,
একটা গ্রামে পরিণত হয়েছে, যার কারণে মার্শাল ম্যাকলুহান বিশ্বটার নাম দিয়েছে কি গ্লোবাল ভিলেজ, অর্থাৎ বিশ্ব গ্রাম। যদি আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই, ধরো তোমার বাবা বা ভাই বাইরে কান্ট্রিতে থাকে, তো তুমি আর তোমার আম্মা বাসায় থাকো। তো ধরো তোমাদের বাসায় অনেক টাকা পয়সা আছে, কোনো একটা ডাকাত দল তোমাদেরকে টার্গেট করেছে, তোমাদের বাসায় আজকে কি চুরি করবে। তো গ্রিল কাটার চেষ্টা করছে, তোমরা টের পেয়ে গেছো, তোমরা এখন কি করতেছো, ভয় পাচ্ছো। তো ভয়ে ভয়ে তোমার বাবাকে বা ভাইয়াকে কল করছো যে আমাদের বাসায় ডাকাত ঢুকতেছে, আমরা কি করব। ধরো তোমার বাবা বা ভাই কোন এক কান্ট্রিতে থাকে, দুবাই, মালয়েশিয়া অথবা সিঙ্গাপুর বা আমেরিকা, সৌদি, যে কোনো দেশ। আচ্ছা তোমরাই বলো, যদি তোমাদের এরকম কোন ঘটনা ঘটে তাহলে সর্বপ্রথম কার জানা উচিত? প্রতিবেশী, মানে তোমার ঘরের সাথে বা তোমার বাসার সাথে যার বাসাটা মিশানো, তারই তো আগে জানা উচিত। কিন্তু সে আগে জানলো না, জানলো কে? যে আমেরিকা, দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর থাকে সে। তাকে বলার পর সে বলতেছে আচ্ছা ঠিক আছে, বিচলিত হয়েও না, ভয় পেও না, আমি দেখতেছি। সে ওই দেশ থেকে তোমার প্রতিবেশীদেরকে ফোন করে করে জাগাচ্ছে, এই দেখতো আমাদের বাসায় নাকি কি হচ্ছে। তাহলে তোমার এই ঘরের সাথে যেই ঘরটা মিশানো, তার থেকে বেশি কাছে হয়ে গেল না দুবাই, তার থেকে বেশি কাছে হয়ে গেল না আমেরিকা। এই হচ্ছে হলো মানে বিশ্বটা এখন গ্রামে পরিণত হয়ে গেছে, বুঝছো? তো পুরো পৃথিবীটা এখন গ্রামের সাথে তুলনা করা যায়, যার কারণে মার্শাল ম্যাকলুহান নাম দিয়েছে কি বিশ্বগ্রাম। অর্থাৎ বৈশ্বিক যোগাযোগের সমৃদ্ধ স্থানকে বিশ্বগ্রাম বলে। মুহূর্তের মধ্যে আমরা যে কোনো সময় যে কোনো প্রান্তে যোগাযোগ করতে পারি। তো এই বিশ্বগ্রাম রিলেটেড কোন একটা উদ্দীপক সাজিয়ে তোমাকে প্রশ্ন করবে যে উদ্দীপকটা কার সাথে সামঞ্জস্যপূর্ণ, তখন বিশ্বগ্রাম। তো বিশ্বগ্রাম ধরো তুমি মুহূর্তের মধ্যেই একটা কাগজ তুমি যে কোনো জায়গায় পাঠাইতে পারবা, যে কোনো সময় যে কারোর সাথে কথা বলতে পারবা, ভিডিও কলে মনে হবে যে সরাসরি কথা বলতেছে। তো এটাই কি বিশ্বগ্রাম। আচ্ছা, তাই প্রত্যেকটা টপিক এরকম বলে আমি এখনই সৃজনশীল বললাম না, আমি এখনই সৃজনশীল উদ্দীপক পড়বো, আমার বিশ্বাস তোমরা উত্তর করতে পারবে। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি ভার্চুয়াল রিয়েলিটি। আচ্ছা, ভার্চুয়াল রিয়েলিটি কি? ভার্চুয়াল রিয়েলিটি কি? ভার্চুয়াল শব্দটি অর্থ কি বলতো? ভার্চুয়াল হচ্ছে কি মানে কাল্পনিক, অর্থাৎ যা বাস্তব নয়। আর রিয়েলিটি শব্দের অর্থ কি? যা বাস্তব। তো আবিধানিক অর্থে ভার্চুয়াল রিয়েলিটির অর্থ দাঁড়ালো কি? যা বাস্তব নয় কিন্তু বাস্তবের ন্যায় কল্পনা নির্ভর বিজ্ঞান। মানে যা বাস্তব নয় কিন্তু বাস্তবের ন্যায় রূপান্তরিত করা যায়, এটাকে বলা হয় ভার্চুয়াল রিয়েলিটি। অর্থাৎ বাস্তব নয় কিন্তু বাস্তবের ন্যায় রূপ দেওয়া যায়। তো যদি পরীক্ষায় আসে যে কতে ভার্চুয়াল রিয়েলিটি কি, এই কথাটি লিখে দিবা। ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে উত্তর, যা বাস্তব নয় কিন্তু বাস্তবের ন্যায় কল্পনা নির্ভর বিজ্ঞান। ভার্চুয়াল রিয়েলিটি জ্যারন লেনিয়র আবিষ্কার করে। কে আবিষ্কার করে? জ্যারন লেনিয়র 1980 সালে। তো ভার্চুয়াল রিয়েলিটির আবিষ্কার হচ্ছে জ্যারন লেনিয়র কত সালে? 1980 সালে। আচ্ছা, এই ভার্চুয়াল রিয়েলিটিটা আমি আরো একটু খুলে তোমাদেরকে বুঝাই, যার কারণে এইখান থেকে যদি কোনো প্রশ্ন আসে সেটা তোমরা উত্তর করতে পারবে। আচ্ছা, ভার্চুয়াল রিয়েলিটি কল্পনা নির্ভর বিজ্ঞান। ধরো যা বাস্তব নয় কিন্তু বাস্তবের ন্যায় আমরা ফিল করতে পারি। আমরা মুভি দেখি না, ধরো তামিল মুভি বা অ্যাকশন মুভি যখন দেখি, তখন দেখি যে নায়ক একটা ঘুষি মারে 1 কিলোমিটার দূরে ফেলাই দেয়, একটা বিল্ডিং ভেঙে ফেলে। আমরা যখন মুভি দেখি তখন আমাদের কাছে মনে হয় যে এটা বাস্তব, কিন্তু আমরা জানি যে বাস্তব না, কিন্তু বাস্তবের ন্যায় ফিল করতে পারি। এটাই ভার্চুয়াল রিয়েলিটি। হুম। আচ্ছা, এই ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে বর্তমান সময়ে গাড়ি ছাড়াই গাড়ি চালানোর প্রশিক্ষণ গ্রহণ করা যায়। তারপরে হচ্ছে অপারেশন, বাস্তবে অপারেশন থিয়েটারে না গিয়ে ওই অপারেশনে কি করা হয় সেই বাস্তবতা ফিল নেওয়া যায়। সেনাবাহিনীর বিভিন্ন ট্রেনিং বর্তমানে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে হয়ে থাকে। তুমি এই দেশে বসে বাহিরের কোনো কান্ট্রির ভালো ইউনিভার্সিটির সার্টিফিকেট অর্জন করতে পারবে, মানে পড়ালেখা করতে পারবে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে। আচ্ছা, গাড়ি চালানোর প্রশিক্ষণটা একটু বুঝাই বলি। আচ্ছা, তার আগে ধরো মানে ভার্চুয়ালিটি আরো একটু সহজ করে বলি। ধরো বিকালবেলা তুমি ছাদের উপর দাঁড়িয়ে ছাদের কানের ধরে দাঁড়ায় আছো। আমরা যারা মানুষ, আমরা যখন অলস থাকি তখন আমাদের মাথায় নানান কিছু চিন্তা আমরা ঘুরপাক খায়। তখন তোমার মন চাচ্ছে আমি যদি একটু এই বিকাল, এত সুন্দর পরিবেশ, যদি একটু আকাশে উঠতে পারতাম। তা আকাশে উঠতে পারলে ভালো লাগতো, এরকম একটা ব্যাপার হলো। আচ্ছা, মানুষ তুমি বলো, তোমরাই বলো, যে মানুষ কি আকাশে উঠতে পারে? পারে না। তো তুমি ওই কার্নিশে দাঁড়িয়ে ওই দিকে লাফ দিলে তো মারা যাবে, এক ছাদের দিকে লাফ দিলা। লাফ দিলে তোমার কোন এক বন্ধু বান্ধব ওইটা ভিডিও করলো, ভিডিও করে
তোমাকে দিল, তুমি রাতে বাসায় বসে ওই ভিডিওটা এমন ভাবে এডিট করলা, এডিট করে ফেসবুকে আপলোড করলা যে অনেক দিনের ইচ্ছা ছিল একটু আকাশে উড়ার, আজকে একটু আকাশে উড়লাম। তো অন্য যারা দেখতেছে তারাও জানে যে এটা সম্ভব না, কিন্তু তাদের কাছে কি বাস্তবের ন্যায় মনে হচ্ছে, তারা বললো বাহ বাহ দারুণ দারুণ। এটি হচ্ছে ভার্চুয়ালিটি, অর্থাৎ যা বাস্তবে সম্ভব নয় কিন্তু বাস্তবের ন্যায় রূপ দেওয়া যায়, এটাই ভার্চুয়াল রিয়েলিটি। তো শোনো, সৌদির নারীরা এই ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে গাড়ি চালানোর প্রশিক্ষণ গ্রহণ করে। মানে বিশ্বের যতগুলো দেশ আছে তার মধ্যে একমাত্র দেশ ছিল সৌদি আরব, যেই দেশে নারীরা গাড়ি ড্রাইভিং করতে পারতো না, নিষিদ্ধ ছিল। আর সেটা 2018 সালে ওপেন করা হয়। তো ওই দেশের মেয়েরা এই ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে গাড়ি চালানোর প্রশিক্ষণ গ্রহণ করে। কিভাবে? ধরো তোমরা এখানে যারা ছেলেরা আছো, তোমরা এখন একটা গাড়ি ড্রাইভিং লাইসেন্স দরকার। তোমরা কিন্তু চাইলেই যে কারো পাশে বসে বা কারোর সাথে কন্ট্যাক্ট করে 10,000 টাকা 20,000 টাকা কন্ট্যাক্ট করে গাড়ি চালানো শিখে যেতে পারো। কিন্তু একটা মেয়ে কি সম্ভব? অর্থাৎ একটা অপরিচিত পুরুষের পাশে বসে এভাবে গাড়ি চালানো শিখতে না। তখন সে কিন্তু বাসায় বসে গাড়ি চালানো শিখতে পারে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে। কিভাবে? উদাহরণস্বরূপ বলি, ধরো তোমার বাসার নিচে একটা গাড়ি রাখা আছে, ওই গাড়ির যেখানে ড্রাইভার ওইখানে তুমি বসে আছো। আমরা বাসার রুম থেকে, তোমাকে 3D গ্লাস পড়ানো হয়েছে, সাউন্ড দেওয়া হচ্ছে। তো ওই 3D গ্লাসে বাসার ভিতর থেকে আমরা গ্রাফিক্সের মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে ভিডিও পাঠাচ্ছি। তোমার কাছে মনে হচ্ছে তোমার গাড়িটা চলতেছে, আসলে কিন্তু তোমার গাড়ি চলতেছে না। তো তোমার গাড়ির সামনে ধরো একটা বৃদ্ধ লোক দিয়ে দিলাম, তুমি কি তাকে মেরে ফেলবা? না। ওই মুহূর্তে কি তুমি ডানে বামে করবা? না। তাহলে তোমার করণীয় কি? ব্রেক চাপতে হবে। তুমি যদি ব্রেক না চাপো, আমরা সাউন্ড দিলাম যে তোমার ভুল হয়েছে। আচ্ছা, ধরো স্টেপ একটা শেষ। পরবর্তীতে তোমার গাড়ি সামনে ধরো একটা গোল্ডেন লাইনের গাড়ি আসতেছে, মানে তোমাকে চাপা দিবে, মানে একটা পরিবহন। আচ্ছা, এইবার কি তুমি ব্রেক চাপবা না ডানে বামে করবে? অবশ্যই ডানে বামে করে তোমাকে সেভ হইতে হবে। তুমি ভুল করলে আমরা বললাম যে তোমার ভুল হয়েছে, এটা করা উচিত ছিল। এইভাবে 15 দিন যদি তুমি রপ্ত করো, এইভাবে 15 দিন যদি তুমি প্রশিক্ষণ গ্রহণ করো, পরবর্তীতে বাস্তব জীবনে তুমি ওই গাড়ি চালাইতে পারো, তোমার বাঁধবে না। এতদিন কিন্তু বাস্তবে ছিল না, অর্থাৎ কাল্পনিক ভাবে 3D গ্লাস এর মাধ্যমে, আমরা গ্রাফিক্স এর মাধ্যমে তোমাকে প্রশিক্ষণ দিয়েছিলাম বাসার নিচে। ওইখানে এখানে ভুল হইলে কিন্তু মারা যাচ্ছ না, তোমাকে ভুলটা আমরা ধরে দিচ্ছি। বাস্তব জীবনের ভুল হলো না। ঠিক এইভাবে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে গাড়ি চালানোর প্রশিক্ষণ গ্রহণ করা যায়, আরো নানান কৌশল গ্রহণ করা যায়। তো এই ভার্চুয়াল রিয়েলিটি দিয়ে তোমাদেরকে কোন একটা উদ্দীপক সাজালো, সেটার উপর ভিত্তি করে তোমাকে প্রশ্ন লিখতে হবে। তো এখন যদি ওই উদ্দীপকটা পড়ে তুমি ক্যাচ করতে পারো যেটা ভার্চুয়াল রিয়েলিটি ইঙ্গিত করেছে, এটাই যথেষ্ট। তাহলে তোমার ওই গাইড মুখস্থ করতে হবে না, ওই জোর করে পড়তে হবে না, আর একজনের খাতা দেখে লেখা লাগবে না, নিজেই লিখতে পারবে। আচ্ছা, এরপর 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম বুদ্ধিমত্তা কি? কৃত্রিম বুদ্ধিমত্তাটা কি? কৃত্রিম বলতে আমরা বুঝি মানুষের সৃষ্টি। তোমরা প্রাইমারি স্কুলে পড়েছো না যে আল্লাহর সৃষ্টি, মানুষের সৃষ্টি। মানুষের সৃষ্টি যেমন যে চেহার, টেবিল, ঘর বাড়ি, দালান কোঠা, মসজিদ, এগুলো মানুষের সৃষ্টি। আচ্ছা, আর প্রাকৃতিক হচ্ছে কি? আল্লাহর সৃষ্টি। নদী নালা, গাছপালা, সাগর, পাহাড় পর্বত, এগুলো মানুষ সৃষ্টি করে নাই, এটা প্রাকৃতিক, অর্থাৎ আল্লাহর সৃষ্টি। তো এই আমাদের যে বুদ্ধিমত্তা, এটা হচ্ছে প্রাকৃতিক, এটা আল্লাহর দান। আর এই বুদ্ধিটাই আবার মানুষের সৃষ্টি করতে পারে, এজন্য তার নামকরণ করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা। অর্থাৎ যন্ত্রের মধ্যেও এই বুদ্ধিমত্তার শক্তি আছে। এবার এই কৃত্রিম বুদ্ধিমত্তা যদি আমি তোমাদেরকে সহজে বলি, যে রোবোটিক্স অর্থাৎ রোবট বিজ্ঞান। রোবট বলতে বোঝায় কৃতদাস, আমাদের কাজ করে দেয়। এই রোবট শব্দের অর্থ কি বলতো? কৃতদাস, অর্থাৎ মানুষের কাজ করে দেয়। তো দেখো, তো এই কৃত্রিম বুদ্ধিমত্তা কি হচ্ছে? মানুষের সৃষ্টি এক ধরনের যন্ত্র মানব। কি বলতো? এক ধরনের যন্ত্র মানব। তো এই কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হচ্ছে হচ্ছে তোমার জনক অ্যালান টুরিং নামে একজন। আর এটার আবিষ্কারক হচ্ছে জন ম্যাকার্থি। কৃত্রিম বুদ্ধিমত্তার আবিষ্কারক কে বলতো? জন ম্যাকার্থি। আর এই কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হচ্ছে অ্যালান টুরিং। তো অ্যালান টুরিং 1950 সালে তিনি এই কৃত্রিম বুদ্ধিমত্তা আর একটা যন্ত্র আবিষ্কার করে, যে টুরিং নামে, যেখানে টেস্ট করা যায় আসলে এর বুদ্ধিমত্তা আছে কিনা। পরবর্তীতে 1956 সালে জন ম্যাকার্থি এই কৃত্রিম বুদ্ধিমত্তা আবিষ্কার করে। তো এই কৃত্রিম বুদ্ধিমত্তা এক কথায় রোবট বিজ্ঞান, অর্থাৎ যন্ত্র মানব। তো এই রিলেটেড কোনো প্রশ্ন যদি তোমাকে করা হয় উদ্দীপককে সাজিয়ে,
তখন তোমাকে বলবে যে গতে যে উদ্দীপকের কোন প্রযুক্তির সাথে মিল আছে বা এরকম কিছু, কোন প্রযুক্তি লক্ষ্য করা যায় ব্যাখ্যা করো, তখন কিন্তু তুমি ক্যাচ করতে পারবা যে কি ইঙ্গিত করেছে। আচ্ছা, তো অলরেডি 3টা হয়ে গেল। এরপরে আমরা 4 নম্বরে দেখতে পাচ্ছি ক্রায়োসার্জারি। আচ্ছা, ক্রায়োসার্জারি কি? ক্রায়োসার্জারি কি? সার্জারি শব্দটির অর্থ হচ্ছে চিকিৎসা, এটা তোমরা সবাই বুঝতেছো। ক্রায়ো শব্দের অর্থ কি? ক্রায়ো শব্দের অর্থ হচ্ছে খুবই ঠান্ডা, মানে শুধু ঠান্ডা না, তাহলে খুবই ঠান্ডা। এবার আবিধানিক অর্থে অর্থ দাঁড়ালো ক্রায়োসার্জারির অর্থ খুবই ঠান্ডা চিকিৎসা, তাই তো? আচ্ছা, খুবই ঠান্ডা চিকিৎসা বলে কি হবে? আমি একটু ব্যাখ্যা করে বুঝাই, এখান থেকে প্রশ্ন আসলে তুমি পারবে। ক্রায়োসার্জারি হচ্ছে এমন এক ধরনের চিকিৎসা পদ্ধতি যা খুবই শীতলীকরণ অর্থাৎ নিম্ন তাপমাত্রার মাধ্যমে আমাদের শরীরের অসুস্থ অস্বাভাবিক কোষগুলোকে ধ্বংস করে। তাহলে ক্রায়োসার্জারি হচ্ছে এক ধরনের চিকিৎসা পদ্ধতি যা খুবই শীতলীকরণ বা নিম্ন তাপমাত্রার মাধ্যমে আমাদের শরীরের অসুস্থ অস্বাভাবিক কোষগুলোকে ধ্বংস করে, তাকে ক্রায়োসার্জারি বলে। এই ক্রায়োসার্জারি সাধারণত -41°C কাজ করে থাকে, তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কম বেশি করানো হয়। তো এবার ধরো ক্রায়োসার্জারিটা কি, আমি যদি আরেকটু সহজ করে বলি যে কি চিকিৎসা এটা। এটার মাধ্যমে বর্তমানে ক্যান্সার নিরাময়, তারপরে আরো জটিল রোগের অপারেশন মানে চিকিৎসা করা হয়। যেমন ধরো এটা কিভাবে আবিষ্কার করা, আমি একটু একটু বলি, বুঝাই বলি, জাস্ট মনোযোগ সহকারে শোনো, অনেক কিছু বুঝতে পারবে। বিজ্ঞানীরা আবিষ্কার করলো যে টেকনোলজি অর্থাৎ প্রযুক্তি ব্যবহার করে চিকিৎসা করা যায়। কারণ হচ্ছে তোমরা আইসিটি পড়তেছো, এখানে মানবিক স্টুডেন্ট আছো, ব্যবসা অর্থাৎ কমার্স স্টুডেন্ট আছো, সায়েন্সের। আমরা তো মেডিকেল সায়েন্স নিয়ে পড়তেছি, আমরা তো ডক্টর না, তাহলে আমাদের কেন এই চিকিৎসা পড়াচ্ছে? এটা একটা প্রযুক্তি টেকনোলজি চিকিৎসা, তাই তোমাদেরকে পড়াচ্ছে। আমি একটু বুঝাই বলি। ধরো যখন মানুষকে অপারেশন করে, যখন কোনো কিছু কেটে ফেলে অঙ্গ প্রত্যঙ্গ, আচ্ছা তখন তাকে অজ্ঞান অচেতন করে না, তখন কি সে টের পায়, ব্যথা অনুভব করতে পারে? পারে না। তখন বিজ্ঞানীরা আবিষ্কার করলো যদি মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলানো হয় বা যখন কাটা হয়, তখন সে যদি অনুভব করতে না পারে, তখন তাকে যত ঠান্ডায় দেওয়া হোক না কেন, অজ্ঞান করে সে টের পাবে না বা তার ক্ষতি হবে না। কিন্তু মনে রাখবা, আমরা যখন অজ্ঞান হই বা অচেতন হই, আমরা অজ্ঞান হই, কিন্তু আমাদের এই কোষের নিচে অর্থাৎ এই চামড়ার নিচে রক্তকণিকার ভিতরে যে ব্যাকটেরিয়া বা ভাইরাস গুলো থাকে, তারা কিন্তু অজ্ঞান হয় না, তারা কিন্তু রক্তকণিকার সাথে চলাচল করে। এই হচ্ছে মজার বিষয় যে এইবার ডক্টররা অর্থাৎ বিজ্ঞানীরা আবিষ্কার করলো যে ওই ব্যাকটেরিয়া ভাইরাসকে মারার একটা কৌশল পেয়ে গেলাম। কেমন? ধরো এই পাশের একটা রুমে তোমরা টেকনোলজির মাধ্যমে ওইটার তাপমাত্রা করলা হচ্ছে -41°C। উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। -41°C সম্পর্কে ধারণা আছে তোমাদের? একটু বলি। এই মুহূর্তে আমার এই রুমে তোমার তাপমাত্রা হচ্ছে 28 বা 29°C, অর্থাৎ খুব বেশি গরম না, খুব বেশি ঠান্ডা লাগতেছে না। শীতকালে আমরা দেখি যে তাপমাত্রা যখন 17-15-তে নেমে আসে, তখন আমাদের শীতের পোশাক পরা লাগে। যখন 10-11 হয়, তখন সত্য প্রবাহ পড়ে, অর্থাৎ ভ্যানে উঠা যায় না, প্রচন্ড বাতাস, হাত পা কাঁপতে থাকে। আমেরিকার কিছু কিছু প্রদেশে -0°, অর্থাৎ মানে 0° বা -1 নেমে আসে তাপমাত্রা, তখন ওইখানে বরফ পড়ে। আচ্ছা, আমেরিকা কি আমাদের থেকে গরিব? না, অবশ্যই না, বড়। কিন্তু ওদের ঘরগুলো টিনের চালার মতো কেন বলতো? ওদের ঘরগুলো টিনের চালার মতো এই কারণেই যে ধরো যদি ওই টিনের চালার মতো ঘরগুলো না করতো, তাহলে ওই যখন 0° হইতো, তখন ওই বরফ পড়ে। এরকম সমতল বিল্ডিং হইলে বরফ পড়ে ওর উপরে পাহাড় জমে যেত, বিল্ডিং ধসে যেত, যার ফলে ওরা টিনের চালার মতো ঘর করে, অর্থাৎ তুষারটা পড়ে আস্তে আস্তে গড়ে গড়ে চলে যায়। তাহলে 0° হলে তোমার তুষার পড়ে। তোমাদের বাসায় যে ফ্রিজ আছে, ফ্রিজের তাপমাত্রা কত থাকে? -17 বা -18° এরকম থাকে। তো -18°তে যদি মাছ মাংস রাখো, এটা সুটাইতে 1 ঘন্টা লাগে। তো -41° যদি তাপমাত্রা করা হয়, তাহলে কেমন হইতে পারে রুমটার অবস্থা? এবার ধরো আমাকে তোমরা অজ্ঞান না করে যদি -41° তাপমাত্রার ভিতরে, আমি তো মারা যাবো। মানে ফ্রিজের ভিতরে যদি আমার ঢুকায়, আমাকে বাঁচবো না, অত ঠান্ডা আমি সহ্য করতে পারবো না। কিন্তু আমাকে অজ্ঞান করে দিলে আমার কাছে কোনো ব্যাপারই না, কারণ অজ্ঞান করে হাত পা কাটলে যদি ট্রেন না পাই, ঠান্ডায় আমার কি হবে? বোঝার চেষ্টা করো। এবার আমাকে অজ্ঞান করে ধরো ওই -41° ওই রুমে দিচ্ছ, দেওয়ার পর আমি তো অজ্ঞান, কিন্তু আমার ওই যে ভিতরে যে রক্তকণিকা বা এই কোষের নিচে যে ব্যাকটেরিয়া ভাইরাস আছে, তারা তো অজ্ঞান না। আমাকে যখন ওই রুমে দিচ্ছ, আমি তো অচেতন, কিন্তু ওরা যখন সচেতন,
মানে চলতেছে, ওরা ওই ঠান্ডা -41 ডিগ্রি তাপমাত্রা সহ্য করতে না পেরে ওরা ভিতরেই মারা গেছে। কিছুক্ষণ পর আমাকে বের করে এনে হিট টিট দিয়ে, ধরো রোদ্রে রোদে হিট টিট দিয়ে আমাকে জ্ঞান ফিরালে। এবার মজার বিষয় হচ্ছে আমি জ্ঞান ফিরে পেলাম, কিন্তু আমার ওই কোষের নিচে যে ব্যাকটেরিয়া, যে ভাইরাস গুলো আছে, সেগুলো কিন্তু আর জ্ঞান ফিরে পেল না। এই হচ্ছে ক্রায়োসার্জারি, অর্থাৎ খুবই ঠান্ডা শীতলীকরণের মাধ্যমে এক ধরনের চিকিৎসা পদ্ধতি। জাস্ট আমি উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝালাম যে ক্রায়োসার্জারি কেমন ধরনের চিকিৎসা পদ্ধতি। তো এটা মাধ্যমে ক্যান্সার, নানান রোগের চিকিৎসা করা হয়। তো এইভাবে যদি তোমাকে একটা উদ্দীপক সাজিয়ে একটা প্রশ্ন করে, আমার বিশ্বাস তুমি এখন ক্যাচ করতে পারবা যে উদ্দীপকে কি বলছে বা কোনটাকে ইঙ্গিত করেছে। আচ্ছা, এরপর হচ্ছে মহাকাশ অভিযান, অর্থাৎ মহাকাশ অভিযান হচ্ছে জ্যোতির্বিজ্ঞান। এই মহাকাশ পর্যবেক্ষণের জন্য যেই যন্ত্র বা যে প্রযুক্তি ব্যবহার করা হয় তাকে মহাকাশ অভিযান বলে। তো এই মহাকাশ অভিযানটা তোমরা একটু পড়ো, এটা 2023 সালে ছিল না, 2024 সালে এটা অ্যাড করা হয়েছে, অর্থাৎ এখান থেকে প্রশ্ন আসতে পারে। আচ্ছা, এরপরে দেখো বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্স একটু বুঝাই বলি। বায়োমেট্রিক্স হচ্ছে মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্তকরণ করার একটা পদ্ধতি। কি বলছি বলতো? মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্তকরণ করার একটা পদ্ধতি। মানে পৃথিবীতে যে তুমি এক, তোমার যে কপি নাই, তোমার যে মানে তুমি যে অদ্বিতীয়, এটা প্রমাণ করবে হচ্ছে বায়োমেট্রিক্স। তো বায়োমেট্রিক্স কয়েক ধরনের হয়ে থাকে, যেমন হচ্ছে আঙুলের ছাপ, তারপরে যে মুখমণ্ডল, চোখের রেটিনা, কণ্ঠস্বর ইত্যাদি। তবে সবচেয়ে বর্তমানে বহুল ব্যবহৃত হচ্ছে আঙুলের ছাপ, কারণ এটা সহজে সেট দেওয়া যায়, খরচ কম ইত্যাদি সুযোগ সুবিধার কারণে সবচেয়ে বেশি বর্তমানে ব্যবহৃত হচ্ছে বায়োমেট্রিক্স, আঙুলের ছাপ। তো বায়োমেট্রিক্স দ্বারা কি বোঝায় বলতো? মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্তকরণ করার একটা পদ্ধতি। উদাহরণ দিয়ে বলি, এই যে যেমন আমার ধরো বৃদ্ধাঙ্গুল তোমরা দেখতে পাচ্ছ, এর নিচে কিছু রেখা আমরা দেখতে পাই। রেখা আল্লাহর কি সৃষ্টি। ধরো এই মুহূর্তে পৃথিবীতে 600-700 কোটি মানুষ আছে, কারোর সাথে কারো এটা মিলবে না, বা এই পৃথিবীতে যে হাজার হাজার কোটি মানুষ চলে গেছে বা আরো মানুষ আসবে, তাও কারোর সাথে কারো মিলবে না। তো জায়গা তো এতটুকু। তো এটাই হচ্ছে এই যে আঙুলের ছাপটা হচ্ছে কি বায়োমেট্রিক্স, অর্থাৎ তোমার আঙুলের ছাপের সাথে পৃথিবীর আর কারো কোনো আঙুলের ছাপ মিলবে না। তো এটার মাধ্যমে মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্তকরণ করা যায়। তারপরে চোখের রেটিনা, প্রত্যেকটা মানুষের চোখের রেটিনা ভিন্ন ভিন্ন হয়ে থাকে, কণ্ঠস্বর ভিন্ন হয়ে থাকে, মুখমণ্ডল ভিন্ন হয়ে থাকে। তো এটা হচ্ছে কি বায়োমেট্রিক্স, অর্থাৎ এইভাবেও আমরা মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্তকরণ করতে পারি। তো এখন এই বায়োমেট্রিক্স দিয়ে যদি কোনো প্রশ্ন হবে, তুমি কিন্তু ক্যাচ করতে পারবে এবং উত্তর করতে পারবে। যখন তুমি উদ্দীপকটা পড়েই বুঝতে পারবা যে কোনটা ইঙ্গিত করেছে, তখন সেটা সম্পর্কে তুমি জাস্ট একটু লিখলেই হইলো বা উল্লেখ করলে যে এইটাকে বলছে, শেষ। আচ্ছা, যেমন ধরো বললো যে ডক্টর রহিম তিনি তার চেম্বারে প্রবেশের সময় আঙুলের ছাপ দিয়ে প্রবেশ করেছে, এখানে কোন প্রযুক্তিটির কথা ব্যাখ্যা করা হয়েছে বা আলোচনা করা হয়েছে, তখন কি তুমি ভার্চুয়াল রিয়েলিটি বলবা, নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা বলবা, নাকি বায়োমেট্রিক্স বলবো? অবশ্যই বায়োমেট্রিক্স। এইভাবে প্রশ্ন সাজানো হয়। এই যে আমি জাস্ট আলোচনা করে দিচ্ছি, এই আধা 30 মিনিট 40 মিনিটের এই আলোচনাটি তোমার কতটুকু গুরুত্বপূর্ণ তুমি কিন্তু এখন বুঝতেছো যে এই অধ্যায় হতে যে প্রশ্নগুলো আসবে সেগুলো কিন্তু তুমি অনায়াসে গাইড না পড়েই তুমি নিজের ক্ষমতায় উত্তর করতে পারবে। আচ্ছা, এরপরে দেখো বায়ো ইনফরমেটিক্স। এই বায়ো ইনফরমেটিক্স হচ্ছে এমন এক ধরনের প্রযুক্তি, অর্থাৎ তোমার টেকনোলজি, যেমন হচ্ছে ডিএনএ টেস্ট বলে না, ডিএনএ, অর্থাৎ প্রযুক্তির সাহায্যে তোমার অনেক ক্ষুদ্রতম একক গুলো প্রক্রিয়াকরণ করা যায়। আমি একটু তোমাদেরকে একটু ধরাই দিই, তাহলে আরো ভালো বুঝবা যে বায়োমেট্রিক্সটা কি। দেখো বায়োমেট্রিক্স, এই বায়োমেট্রিক্স এর আবিষ্কারক হচ্ছে প্রফেসর ডক্টর পাউলিয়ান। আমি একটু পড়ে শোনাই। তথ্য প্রেরণ, আহরণ এবং জৈব সিস্টেম প্রক্রিয়াকরণের গুরুত্বের স্বীকৃতি স্বরূপ 1978 সালে প্রফেসর ডক্টর পাউলিয়ান নামের একজন গবেষক তথ্য প্রক্রিয়াকরণ জীবন সম্পর্কিত সিস্টেম গবেষণায় বায়ো ইনফরমেটিক্স শব্দটি ব্যবহার করেন। তাহলে কত সালে? 1978 সালে। বায়ো ইনফরমেটিক্স ব্যবহৃত ডেটা হলো জৈব তত্ত্ব। তাহলে বায়ো ইনফরমেটিক্স ডেটা হলো কি বলতো? জৈব তত্ত্ব, অর্থাৎ বায়ো ইনফরমেটিক্স হলো জীববিজ্ঞান। কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং, গণিত এবং পরিসংখ্যানের সমন্বয়ে গঠিত একটি বিষয় যা জীববিজ্ঞানের বিশাল পরিমাণ ডেটা সংগ্রহ, সংরক্ষণ এবং সঠিকভাবে প্রক্রিয়া করে সেগুলোকে ব্যাখ্যা করে।
দেখছো, এই হচ্ছে বায়োমেট্রিক্স। তো এই বায়োমেট্রিক্স এর মাধ্যমে ওই যে তোমার ডিএনএ, অ্যামিনো অ্যাসিড এবং নিউক্লিক অ্যাসিড অন্যান্য তথ্য থাকে ডিএনএ। আচ্ছা, তো এই বায়োমেট্রিক্সটা একটু আইডিয়া নিবা, এই বায়োমেট্রিক্স থেকেও কোনো প্রশ্ন থাকতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি? জেনেটিক ইঞ্জিনিয়ারিং মজার একটা বিষয়। এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং উপর কিন্তু মানুষ 4 বছরের একটা কোর্স করে, মানে অনার্স, হ্যাঁ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং উপরে লেখাপড়া করে। খুলনা বিশ্ববিদ্যালয়ে আছে, আমার এক স্টুডেন্ট পড়েও বলছে। তো ধরো 4 বছরের কোর্স তো তুমি করতেছো না, তুমি জাস্ট একটু জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে এটা আইডিয়া নিচ্ছ। কারণ এখানে একটা অধ্যায়ের সামান্য 2 লাইনের একটা টপিকস তোমাকে পড়াচ্ছে, একটু আইডিয়া দিচ্ছে। তা আইডিয়াটাই আমরা গ্রহণ করি। আমরা তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং উপরে কোর্স করতেছি না 4 বছরের, আমরা জাস্ট 2টা পেজ একটা আইডিয়া নিচ্ছি যে আসলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে হলো নতুন একটা জাত উদ্ভাবন করা। যেমন ধরো আমরা আহ, আগে দেখতাম যে 1 বিঘা জমিতে 30 মণ বা 40 মণ পেঁয়াজ হইত। এখন দেখি যে 1 বিঘা জমিতে 100 মণ 120 মণ পেঁয়াজ হয়। তাহলে এই যে যে তোমার উৎপাদন বেড়ে গেল নতুন জাতের কারণে, এই নতুন জাতের আবিষ্কারের পিছনে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর হাত রয়েছে। অর্থাৎ একটা টমেটো জাত থেকে আরেকটা টমেটো জাত আবিষ্কার করা যায়। আমরা আগে জানতাম যে টমেটো শুধু শীতকালীন মানে সবজি বা পাওয়া যেত, কিন্তু এখন সারা বছর পাওয়া যায়। তো এর পিছনে জেনেটিক ইঞ্জিনিয়ারিং হাত রয়েছে। পাটের জাত উন্মোচন, যেমন ডক্টর মাকসুদুল আলম নামে একজন প্রফেসর ছিলেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর উপরে এই পাটের নতুন জাত উন্মোচনের একটা প্রোগ্রাম করেছে, বা বেশ সুনাম খ্যাতি অর্জন করেছে তিনি। তো এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তুমি একটা জাত হতে নতুন আর একটা জাতের উদ্ভাবন সৃষ্টি করতে পারবে আর কি, এটা ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজি আমি এখন একটু সৃজনশীল প্রশ্ন তোমাদেরকে পড়ে শোনাবো, এবং দেখবো যে তোমরা নিজেরাই কিন্তু এই আমি এখন যে যতগুলো সৃজনশীল এখানে আছে আমি সবগুলো খালি উদ্দীপক পড়বো, তোমরা নিজেরাই কাজ করতে পারবা। তো এখন দেখো এই জেনেটিক ন্যানো টেকনোলজি আমি একটু পড়ি। ন্যানো টেকনোলজি বা ন্যানো প্রযুক্তি সংক্ষেপে ন্যানোটেক বলা হয়। কি বলা হয়? সংক্ষেপে ন্যানোটেক বলা হয়। ন্যানো টেকনোলজি পদার্থকে আণবিক পর্যায়ে পরিবর্তন ও নিয়ন্ত্রণ করার বিদ্যা। অনলাইন ডিকশনারি অনুসারে ন্যানো টেকনোলজি হলো পারমাণবিক বা আণবিক স্কেলে অতি ক্ষুদ্র ডিভাইস তৈরি করার জন্য ধাতব বস্তুকে সুনিপুণভাবে কাজে লাগানোর বিজ্ঞান। ন্যানো হলো একটি পরিমাপের একক যা 100 কোটি ভাগের 1 ভাগ, অর্থাৎ সংক্ষেপে লেখা যায় 10 এর উপরে পাওয়ার -9, অর্থাৎ এই যে এটা 100 কোটি ভাগের 1 ভাগ বা 100 কোটি ভাগের 1 ভাগ এটা। আচ্ছা, তো দেখো, তো এই ন্যানোমিটার স্কেল পরিবর্ধন ধ্বংস বা সৃষ্টি সম্পর্কিত টেকনোলজি হচ্ছে ন্যানো টেকনোলজি। অর্থাৎ বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে যা 1 থেকে 100 ন্যানোমিটারের আকৃতির কোনো কিছু তৈরি করা এবং ব্যবহার করার প্রযুক্তি হলো ন্যানো টেকনোলজি। আমি যদি আরেকটু সহজ করে বলি, এই কম্পিউটার কিন্তু ন্যানো টেকনোলজি গতিতে কাজ করে থাকে। অর্থাৎ যদি কোনো কাজ আমাদের সময় লাগে 1 দিন, কম্পিউটারে লাগবে হচ্ছে ওই 1 দিনকে তুমি 100 কোটি ভাগ দিবা, যতটুকু সময় বেরোবে ততটুকু। মানে তুমি 1 ঘন্টাকে বা 1 দিনকে যদি 100 কোটি ভাগ দাও, কোনো সময় থাকে? ধরো আমি যদি এই ভোট বলে তোমাকে একটা এখন যোগ দিই যে করো 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 যোগ করো, তোমার করতে 1 ঘন্টা বা 2 ঘন্টা সময় লাগবে। কিন্তু তুমি যদি এখন কম্পিউটারের মনিটরে ডিসপ্লে ভরে ফেলাও যোগ দিয়ে, আজকে কম্পিউটার পারবে না, বিপদে পড়ে যাবে। কম্পিউটার কি বিপদে পড়বে? জাস্ট তুমি এরকম ইন্টারে চাপ দেওয়ার সাথেই ফলাফল বেরিয়ে যাবে। অর্থাৎ ন্যানো টেকনোলজি গতিতে কাজ করে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন তোমাদের একটা উদ্দীপক পড়ে শোনাবো, যে দেখি তোমরা পারো কিনা। আমার বিশ্বাস তোমরা অবশ্যই অবশ্যই পারবে। আর এখান থেকে এখন যেভাবে প্রশ্ন আসুক তোমরা ক্যাচ করতে পারবে। হ্যাঁ, আচ্ছা, সবাই একটু দেখো, আমি একটা প্রশ্ন পড়ে তোমাদেরকে শোনাই। এই প্রশ্নটি ঢাকা বোর্ড 2016 সালে আসছে। জামান দক্ষিণ কোরিয়াতে ড্রাইভার হিসাবে একটি প্রতিষ্ঠানে চাকরি নিয়ে আসে। সেখানে সে প্রথম 1 মাস একটি বিশেষ কৃত্রিম পরিবেশে গাড়ি চালানোর প্রশিক্ষণ গ্রহণ করে। বিশেষ কৃত্রিম পরিবেশে, এই পরিবেশে সে বিভিন্ন পরিস্থিতিতে গাড়ি চালানোর নানা কৌশল রপ্ত করে। জামান তার কাজের পাশাপাশি আরো একটি প্রতিষ্ঠানে ডেটা এন্ট্রির কাজ নেয়। তার পাঠানো অর্থেই গ্রামের বাড়িতে তার অর্ধপাকা ঘরটি আজ দোতলা দালানে পরিণত হয়েছে। গল্প শেষ। গতে বলছি উদ্দীপকে জামানের প্রবাদ জীবনে কোন প্রযুক্তিটির কথা বলা হয়েছে ব্যাখ্যা করো। উদ্দীপকে জামানের প্রবাদ জীবনে কোন প্রযুক্তিটির কথা বলা হয়েছে বলতো? ওই যে বিশেষ কৃত্রিম পরিবেশে গাড়ি চালানোর প্রশিক্ষণ গ্রহণ করে, ভার্চুয়াল রিয়েলিটি। হয়ে গেল। তাহলে এবার তুমি কিভাবে লিখবা? উত্তর, জামানের প্রবাদ জীবনে
যে প্রযুক্তিটির কথা বলা হয়েছে সেটি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। দাড়ি, তারপরে এবার তুমি বানিয়ে বানিয়ে যা খুশি তাই লেখো, তুমি 3-এ 3 পেয়ে গেলা। কিন্তু তোমার যদি এই ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে আইডিয়া না থাকতো, বা এই উদ্দীপকটা পড়ে তুমি যদি ক্যাচ করতে না পারতা যেটা ভার্চুয়াল রিয়েলিটি বলে সম্পর্কে বলেছে, তাহলে তুমি কিভাবে লিখতে? এরকম লিখতা: উদ্দীপকে জামানের প্রবাদ জীবনে যে প্রযুক্তিটির কথা বলা হয়েছে সেটি ব্যাখ্যা করা হলো বা আলোচনা করা হলো। এই ব্যাখ্যা করা হলো, আলোচনা করা হলো, এটি বলে যে আল্লাহর নামে শুরু করতা আর শেষ করতা না। তারপরে বানিয়ে বানিয়ে প্রায় 2 পেজ লিখতা, কোথাও ভার্চুয়াল রিয়েলিটির কথা বলতা না। বায়রা এসে গল্প দিতা যে আমি 40 পেজ লিখছি, প্রত্যেক পেজে যদি 1 দেয় তাও 40। কিন্তু দেখা যাচ্ছে দিন শেষে তুমি 0 পাইছো, তখন এসে বলতে হবে ধুর স্যার ভালো না, স্যার মার্ক দেয় না, আল্লাহ জানে কি করছে। কিন্তু আসলে তুমি তো কোথাও ভার্চুয়াল রিয়েলিটি বলোই নি, তো তুমি কি মার্ক পাবে? এই জন্য এই টপিক সম্পর্কে যখনই তোমার আইডিয়া হয়ে যাবে, তখনই যে প্রশ্নে আসুক তুমি কিন্তু উত্তর করতে পারবে। তো এই হচ্ছিল তোমাদের প্রথম অধ্যায়ে তথ্য যোগাযোগ প্রযুক্তি। আমি আরো প্রশ্ন পড়ে শোনাবো, দেখবো তোমরা নিজের উত্তর করতে পারবা আমার আলোচনাটা যদি তোমরা শুনে থাকো। তো তোমাদের জন্য যে কোর্সটি রেডি করেছি, ওই কোর্সে ঠিক এরকম প্রথম অধ্যায় থেকে শুরু করে সব অধ্যায় তোমাদের হাতের মুঠে এনে দেবো ইনশাল্লাহ। আইসিটিতে কোনো সমস্যা থাকবে না। এটা তো জাস্ট থিওরি আলোচনা করে দিলাম, আমরা এখান থেকে প্রশ্ন দেওয়ার চেষ্টা করব না, তারপরে বিপদের সঙ্গী হিসেবে কাজে লাগাবো যদি কখনো প্রয়োজন হয়ে পড়ে। ঠিক আছে, আমরা সবসময় চাবো অঙ্কগুলো দেওয়ার জন্য। আচ্ছা দেখো, আমি আরেকটা প্রশ্ন তোমাদেরকে পড়ে শোনাই, তাও তোমরা আশা করি পারবে। আচ্ছা, ডক্টর করিম তার চেম্বারে প্রবেশের সময় দরজার বাটনে বৃদ্ধাঙ্গুল রাখলে দরজা খুলে যায়। মানে ডক্টর করিম তার চেম্বারে প্রবেশের সময় বৃদ্ধাঙ্গুল রাখলে দরজা খুলে যায়। তার বন্ধু বিজ্ঞানী রফিক ল্যাবে প্রবেশের সময় সেন্সরের দিকে তাকানোর সাথে সাথে দরজা খুলে যায়। মানে ল্যাবে প্রবেশের সময় এরকম সেন্সরের দিকে তাকায়, দরজা খুলে যায়। অতঃপর একদিন তারা বাড়িতে বিশেষ ধরনের হেলমেট ও চশমা পরে গাড়ি ছাড়াই ড্রাইভিং এর বাস্তব অভিজ্ঞতা অর্জন করে। বলতো এখানে কোন কোন প্রযুক্তির কথা বলা হয়েছে? ওই যে বায়োমেট্রিক্স, আঙ্গুলের ছাপ, চোখের রেটিনা। আর একটা হচ্ছে বিশেষ ধরনের হেলমেট এবং চশমা পরেই গাড়ি ছাড়াই গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা অর্জন করে, ভার্চুয়াল রিয়েলিটি। তো এই উদ্দীপকটা পড়ে যখন তুমি বুঝে গেছো যে বায়োমেট্রিক্স এবং ভার্চুয়াল রিয়েলিটির কথা ইঙ্গিত করেছে, তাহলে কিন্তু তুমি এখন প্রশ্ন উত্তর করতে পারবে। অর্থাৎ এই তোমাকে গাইড পড়তে হবে না, তুমি নিজে উত্তর করতে পারো। তো এখন দেখো প্রশ্ন কিভাবে সাজিয়েছে, বলছে যে গতে উদ্দীপক অনুসারে বাড়িতে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যাখ্যা করো। তো উদ্দীপক অনুসারে বাড়িতে কোন প্রযুক্তিটি ব্যবহার করা হয়েছে? বিশেষ ধরনের হেলমেট এবং চশমা পরে গাড়ি ছাড়াই বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছে গাড়ি চালানো, সেটা ভার্চুয়ালিটি। তাহলে তুমি লিখে দিলা উদ্দীপক অনুসারে বাড়িতে ব্যবহৃত প্রযুক্তিটি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটি বলতে বোঝায় কল্পনা নির্ভর বিজ্ঞান, মানে যা বাস্তব নয় কিন্তু বাস্তবের ন্যায় কল্পনা নির্ভর বিজ্ঞান। ভার্চুয়াল রিয়েলিটি আবিষ্কার করে জ্যারন লেনিয়র 1980 সালে। এবার তুমি বানিয়ে ইচ্ছা মতো লেখো। ডক্টর করিম একজন ডক্টর মানুষ, অন্যদিকে তার বন্ধু রফিক তিনি বিজ্ঞানী, তারা দুজনই গাড়ি ছাড়াই তোমার গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে অর্জন করেছে, ইত্যাদি ইত্যাদি বানিয়ে। কিন্তু তুমি যদি এই ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে কোনো ধারণা অর্জন না করতে, তাহলে দেখা যাচ্ছে যে তুমি এরকম লিখতা যে উদ্দীপক অনুসারে বাড়িতে যে প্রযুক্তিটি ব্যাখ্যা করা যে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে তা ব্যাখ্যা করা হলো বলে শুরু করতা, আর 2-3 পেজ লিখতা। কি লিখতা? বানিয়ে বানিয়ে ডক্টর করিম তার বন্ধু বিজ্ঞানী রফিক এরকম এরকম, কোথাও ভার্চুয়ালিটি ব্যবহার করতে না। তাহলে কি তুমি কি পাবে বলো? তো এইগুলো সম্পর্কে যখনই তোমার কোনো আইডিয়া হবে, তখনই তুমি কি করতে পারবা, যে অর্থাৎ লিখতে পারবা। এই প্রশ্নের ঘ নম্বরে বলছে চেম্বার ও ল্যাবে প্রবেশের প্রক্রিয়াদ্বয়ের মধ্যে কোনটি বহুল ব্যবহৃত বিশ্লেষণ করো। আচ্ছা, চেম্বার এবং ল্যাবে প্রবেশের মধ্যে কোনটি বহুল ব্যবহৃত? একটা হচ্ছে তোমার আঙুলের ছাপ, আর একটা হচ্ছে কি বলতো চোখের রেটিনা। তো এই দুইটার মধ্যে কোনটা বেশি বহুল ব্যবহৃত? অবশ্যই আঙুলের ছাপ, কারণ চোখের রেটিনার জন্য খরচ বেশি, সেট আপ দিতে কঠিন। তাহলে আমরা লিখবো চেম্বার ও ল্যাবে প্রবেশের প্রক্রিয়ার মধ্যে দুটি হচ্ছে বায়োমেট্রিক্স, তবে বর্তমান সময়ে আঙুলের ছাপ বায়োমেট্রিক্স পদ্ধতিটা বেশি ব্যবহৃত হয়ে থাকে। অন্যদিকে চোখের রেটিনা সেটি একটু কম, কারণটা এবার তুমি ব্যাখ্যা করে দিলা, খরচ টরচ এগুলো উল্লেখ করে দিলা, শেষ। আচ্ছা, আমি তোমাকে আর এই যে এই দেখো এখানে কতে বলছে জিপিএস কি, অর্থাৎ জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম। জিপিএস
তো এই ক এর জন্য আমি তোমাদের প্রতিটা অধ্যায়ের যতগুলো ক এবং খ আছে সাধারণত ক এবং খ মুখস্থ অর্থাৎ মনে রাখতে হয়, আর গ ঘ উদ্দীপকের উপর ডিপেন্ড করে উত্তর করা যায়। এই জন্য সকল অধ্যায়ের ক এবং খ সাজেশন সহ উত্তর আকারে আমি তোমাদের জন্য একটা পিডিএফ তৈরি করেছি। তো সেই পিডিএফটা তোমরা আমার কাছ থেকে সংগ্রহ করে নিও ইনশাল্লাহ, তাহলে ক এবং খ উত্তর করতে কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে? আচ্ছা, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করে এটা সংগ্রহ করে নিও পিডিএফ ফাইলটা। এবার দেখো আমি তোমাদের আরেকটা প্রশ্ন পড়ে শুনে দেখি সেটাও তোমরা পারো কিনা। এটাও পারবে, কারণ এই আলোচনাটা যদি তোমরা শুনে থাকো তাহলে এটাও পারবে। এই প্রশ্নটি 2018 সালে প্রায় সকল বোর্ডে আসছে। এস সাহেব একজন বড় ব্যবসায়ী, তার অফিসের কর্মচারীদেরকে একটি